রমজান মাসে চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ ডিপিএল এর 2024-25 মৌসুম। কাঠখরা রোদে পুড়ে ক্রিকেটাররা খেলছেন মাঠে, আর সেখানে কমেন্ট্রি করছেন আহমেদ বিন পারভেজ ভাই আমাদের সাথে আজ তিনিই রয়েছেন। পারভেজ ভাই, সবার আগে ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। রাইট, আমি যদি ভুল না করে থাকি, প্রায় গত 10 বছর ধরে আপনি ডিপিএল ফলো করছেন এবং এইবার প্রথম একটানা এক নাগারে কমেন্ট্রি করে যাচ্ছেন ডিপিএল এ। কেমন লাগছে ডিপিএল এ কমেন্ট্রি করে, সবার আগে যদি বলেন। কমেন্ট্রি করতে তো আমার এমনিই ভালো লাগে এবং তার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ক্রিকেটের সঙ্গে একটু ইনভলভ থাকার যে জায়গাটা, খুব কাছ থেকে দেখার সুযোগ এবং সেটা নিয়ে যদি কিছু ওপিনিয়ন দেওয়া যায়, খেলাটা বোঝাও আর একটু সহজ হয়ে যায় করতে করতে। তো ওইটা আমি বরাবরই এনজয় করি, কমেন্ট্রিটা এই কারণেও এনজয় করছি। তবে ডিপিএল দেখতে, ডিপিএল ফলো করতে এমনিতেই আমাদের আগে থেকেই যারা আমরা বাংলাদেশের ক্রিকেট ফলো করি তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টুর্নামেন্ট এটা। কারণ যে ফরম্যাটটা দিয়ে বেসিক্যালি বাংলাদেশের ক্রিকেটের মূল মানচিত্রে তাদের যে জায়গা রাখা, সেই জায়গাটাই কিন্তু আসলে ওডিআই ক্রিকেট ছিল এবং সেটার পেছনে ডিপিএল এর একটা বিশাল ভূমিকা ছিল। সো সেই জায়গা থেকে ডিপিএল খুব ভালোভাবে ফলো করা হয়। ডোমেস্টিক সার্কিটে আসলে কারা আছেন, কারা কেমন করছেন এবং সেটার উপর একটা আলাদা চোখ সবারই থাকে, আলাদা নজর থাকে। সো ওই দিক থেকে ডিপিএল অবভিয়াসলি সবাই মোটামুটি আমরা ফলো করি যারা ক্রিকেট ফলোয়ার্স, এবং কমেন্ট্রি করতে গিয়ে আরও একটু কাছ থেকে দেখার বোঝার সুযোগ হচ্ছে আর কি। রাইট, 10 বছর ধরে ডিপিএল ফলো করছেন, আর এখন এই 10 বছরের যে পার্থক্যটা ডিপিএল এর, সেটা কিভাবে দেখছেন? উন্নতি হয়েছে নাকি আরো ডাউন হয়েছে কোয়ালিটিটা? কোয়ালিটির ক্ষেত্রে আসলে আমার কাছে যেটা মনে হয় একটা আপেক্ষিক বিষয়। তার কারণটা হচ্ছে, যখন ফর এক্সাম্পল আমি 2014-15 কথা বলি, 10 বছর আগের কথা যেহেতু বলছেন, সেই সময়টায় বাংলাদেশ হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপটায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। 2014 শেষে একটা ডিপিএল হয়েছিল যেখানে ভালো পারফর্ম করা কিছু ক্রিকেটার তারা কিন্তু সুযোগও পেয়েছিলেন 2015 ওয়ার্ল্ড কাপে, তখন হাতুড়া সিংহে কোচ ছিলেন। সো ডিপিএল এর উপর নির্ভর করেই অনেক সময় প্লেয়ারদের চুজ করা লেগেছিল। তবে সেই সময়টাতেও আমরা যখন দেখি যে পারফর্মাররা পারফর্ম করছিলেন, লিটন দাস সেই সময় মাত্র উঠছিলেন, সৌম্য সরকাররা ডিপিএলে পারফর্ম করে তারপরে ন্যাশনাল টিমে জায়গা করেছেন, একটা ক্লোজনেস ছিল ওয়ার্ল্ড লেভেলে যে দলগুলো আছে তাদের পারফরমেন্স লেভেলে। এখন বাংলাদেশ তখন ইংল্যান্ডকে হারিয়ে দিচ্ছে কিংবা ফাইট দিচ্ছে বাকি দলগুলোর এগেনস্টে, খুব ভালো একটা ক্লোজ নিট ফাইট হয় টপ 10 টিমসগুলোর মধ্যে। তবে যত সময় গড়িয়েছে 10 বছরের মধ্যে আমরা যদি দেখি, অন্তত ওডিআই ক্রিকেটটায় আমার কাছে মনে হয় বাংলাদেশ বাকি দলগুলোর তুলনায় বেশ কয়েক বছর পেছনে চলে গেছে আমার কাছে মনে হচ্ছে। এখানে ডিপিএল এর রোলটা কেমন, সেটা আসলে একটা আবারও আপেক্ষিক ব্যাপার। ডিপিএল এর কোয়ালিটির সাথে এটার কোনো সামঞ্জস্য আছে কিনা। তবে এই মুহূর্তে যে ধরনের ক্রিকেটার আমরা পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে ওয়ানডে ক্রিকেট খেলার যেই মাইন্ডসেট বা ওয়ানডে ক্রিকেটটা বোঝার যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটের বাইরের অনেক ক্রিকেটাররা এখন কিন্তু ডিপিএলটা খেলছেন। এবং সেটার কারণে আমরা আসলে ডিপিএল এর যেই ম্যাচগুলো দেখছি, ম্যাচের প্যাটার্নগুলো দেখছি, প্যাটার্নের মধ্যে সেটা আমরা একদম রিফ্লেকশনটা পাচ্ছি যে আসলে এই 50 ওভারটা কিভাবে খেলতে হবে, এই ম্যাচের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, সেটা নিয়ে একটা কনফিউশন বোধহয় রয়ে গেছে প্লেয়ারদের মধ্যে। সে কারণে তারা ঠিকমতো গুছিয়ে খেলাটা খেলতে পারছে না। এটা কিন্তু অকল্পনীয় একটা বিষয় ছিল ইভেন 10 বছর আগেও। কারণ আমরা অনেক সময় বলতাম যে এটা আমাদের ন্যাচারালি ভালো করার একটা ট্রেড। ওডিআইটা আমরা সবচেয়ে ভালো খেলি বা 50 ওভার গেমটাই আমরা সবচেয়ে ভালো বুঝি। এই জায়গাটাতেও যখন দেখছি একটা ক্রাইসিস, এটা কিন্তু খানিকটা শঙ্কার কারণ এই মুহূর্তে। রাইট, আমি যদি একটু এবারের চলতি মৌসুমে ডিপিএল এর কথা যদি বলি, যে এবারে প্লেয়ারদের কোয়ালিটি কিরকম দেখছেন, তারা কিভাবে 50 ওভার ফরম্যাটটাকে কি এখনো মানে আমরা তো জানি যে 50 ওভারে আমাদের সবচেয়ে স্ট্রেংথের জায়গাটা, কিন্তু এইবারে ডিপিএল এ 50 ওভারের ফরম্যাটে ম্যাচে কি দেখা যাচ্ছে প্লেয়াররা কি একটু টি-20 ধাঁচের খেলাটাই বেশি খেলা ট্রাই করতে গিয়ে কি আরো কোলাপস হচ্ছে কিনা তাদের ফর্ম? আমার কাছে মনে হচ্ছে যে যে বেসিকটা নিয়ে এখন ক্রিকেটাররা আসছেন, স্পেশালি এজ লেভেল ক্রিকেট যদি বলি, কিংবা আশপাশে যেই ধরনের ক্রিকেট খেলে আপনি টাকা রোজগার করতে পারবেন, সেটা কিন্তু আসলে টি-20। দিন শেষে আপনাকে এটা মেনেই নিতে হবে যে টি-20 ইজ দ্য গেম যেখান থেকে টাকা আসছে এই মুহূর্তে। তো সেটার দিকেই ক্রিকেটারদের একটা ঝোঁক বেশি থাকে, সেই ধরনের ক্রিকেটে ভালো করার জন্যই তাদের প্রস্তুতি থাকে এবং সেটার রিফ্লেকশনটা নেগেটিভলি আমাদের দেশে অন্তত পড়ছে। কারণ এখনকার সময়ের যে ক্রিকেটাররা আছেন, যাদের মধ্যে আমরা পোটেনশিয়াল দেখছি বা যারা সামনে ভবিষ্যতে ন্যাশনাল টিমে খেলবেন, সেই পোটেনশিয়াল যারা রাখেন, তাদের মধ্যে একটা নেচার আমরা দেখছি যে তারা আসলে মিডল ওভার্সগুলোকে কীভাবে হ্যান্ডেল করবেন, বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে বলবো, সেটাতে খুবই স্ট্রাগল করছেন। আমরা আমাদের ন্যাশনাল টিমের কথাতেও যদি যাই, আমরা 2015-এর যেই সময়টার কথা বলছি, যে একটা বছরে বাংলাদেশ আসলে একাধিক ওডিআই সিরিজ জিতেছিল। অকল্পনীয় একটা ব্যাপার ছিল, ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা সবাইকে সিরিজে হারানো, এবং তার পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, ইভেন 2019 পর্যন্ত বাংলাদেশের যে ওডিআইয়ের যাত্রাটা, সেই 4-5 বছর মিডল ওভার্সে কিন্তু বাংলাদেশ কখনো স্ট্রাগল করেনি এবং সেটার পেছনে নিশ্চয়ই একটা কারণ ছিল। মিডল ওভার্সে কীভাবে হ্যান্ডেল করতে হবে সিচুয়েশনটা, ঝুঁকি না নিয়ে কীভাবে স্ট্রাইক রোটেট করে রানগুলো বের করে আনতে হবে, সেই বিষয়টাই সিদ্ধহস্ত ছিলেন সেই সময়ের ব্যাটাররা। নাম আলাদা করে উল্লেখ করতে চাইছি না।
তবে এই মুহূর্তে যেই ক্রিকেটাররা রয়েছেন আমার কাছে মনে হয় যে টি-20 ধাঁচের ক্রিকেট খেলতে গিয়ে যেটা হচ্ছে তাদের দুটো গিয়ার আমি দেখছি। গিয়ার নাম্বার 1 ডেড ব্যাট পেতে দিবেন, ডিফেন্ড করবেন। গিয়ার নাম্বার 2 বড় শটে যাবেন। মাঝখানে যে কি করতে হবে ছোটখাটো কিছু ডিটেলস, যেমন ব্যাটের ফেসটা একটু ঘোরালে হয়তো একটা গ্যাপ বের হয়, ঝুঁকি না নিয়ে কিভাবে আমি 4টা 5টা রান নিতে পারি, ভালো বল থেকে কিভাবে সিঙ্গেল বের করা যায়, এই ব্যাপারগুলোতে আমার মনে হয় মনোযোগ একটু কম, কারণ বিগ হিটিং এর প্রতি মনোযোগটা অনেক বেশি হয়ে গেছে। সো দেখবেন যে একটা ব্যাটারের আলটিমেটলি ডিপিএল এ এক্সাম্পল দিয়ে ব্যাটার নাম্বার এ স্ট্রাইক রেট তার 80, কিন্তু দেখবেন তার বাউন্ডারি পার্সেন্টেজ অনেক বেশি, ডট বলও খেলেছেন অনেক বেশি। সো এই প্যাটার্নে যদি এখন খেলেন, ওডিআই ক্রিকেটটা কিন্তু অনেক বেশি এগিয়ে গেছে। যেটা বললাম আমরা পিছিয়ে গেছি কেন, অন্যান্য দেশে যদি দেখেন ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, মাঝখানের ওই 30 ওভারের জন্য কিছু স্পেশালিস্ট ক্রিকেটার তাদের রয়েছে যারা ওই সময়টাতেও কিভাবে হোল্ড করতে হবে মোমেন্টামটা, সেটা কিন্তু ধরে রাখার একটা টেমপ্লেট বের করেছে, যেটা আমাদের দেশে মিসিং আছে। কারণ আমরা এখন মনে হয় টি-20-র দিকে এত বেশি ঝুঁকে পড়েছি, ওডিআইটাকে আমরা নেগলেক্ট করে ফেলেছি। মানে আমরা আগে ভাবতাম যে টেস্টের জন্য আলাদা একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করা লাগবে, টি-20-র জন্য আলাদা একটা থিঙ্ক ট্যাঙ্ক লাগবে। আমার মনে হচ্ছে এই সময় বাংলাদেশের জন্য ওডিআইয়ের জন্য আলাদা একটা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করা প্রয়োজন, কারণ না হলে ব্যাটিংয়ের যে সিচুয়েশনটা দেখছি আমি, সেখান থেকে উত্তরণের উপায় আমরা খুব সহজে খুঁজে পাবো না। তবু শর্ট করে যদি জানতে চাই যে এই 50 ওভার ফরম্যাটে আবার বাংলাদেশ তার স্ট্রেংথ রিগেইন করার জন্য কি কি করা যেতে পারে? ডিফিকাল্ট টু অ্যান্সার, আসলে এটাও খুব কঠিন প্রশ্ন, কারণ এত মিক্স অ্যান্ড ম্যাচ হচ্ছে, বিভিন্ন ফরম্যাটে বারবার আমাদের ঘুরে ফিরে খেলতে হয়। একটা বছরের এফটিপিতে দেখা যাচ্ছে একই সিরিজে টি-20ও আসছে, ওডিআই আছে, টেস্টও আছে। আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ যেই বেসিক বিষয় যেটা লজিক্যাল, সেটা হচ্ছে ফরম্যাট বিচারে খেলোয়াড়দের আলাদা করে ফেলা এবং তাদের জন্য আলাদা কিছু ক্যাম্পের ব্যবস্থা করা, এবং কিছু তৈরি ক্রিকেটার, যেমন টেস্টের যদি একটা কোর্ট থাকে, এক্সাম্পল দিই, মমিনুল সেই কোরের একটা ডেফিনিট অংশ হয়ে থাকেন, আমরা সেটাই দেখছি। তিনি টেস্ট স্পেশালিস্ট, একটা তকমা পেয়ে গেছেন। টেস্টের জন্য তাকে সবার আগে বিবেচনা করা হয়, ফর্ম ভালো থাক খারাপ থাক সেটা পরের ব্যাপার, বাট হি ইজ এ স্পেশালিস্ট। সো টি-20 স্পেশালিস্ট হিসেবে কিছু ক্রিকেটারকে আমরা সেই ক্যাটাগরিতে রাখি। সো ওডিআই এর জন্য আমার কাছে মনে হয় কিছু স্পেশালিস্ট, এবং স্পেশালি ব্যাটিং এর জন্য মিডল অর্ডারে কারা খেলবেন, এই ভয়েডটা ফিল আপ করার জন্য একটা তো কিছু একটা করা লাগবে ব্যবস্থা। একটা আলাদা থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করা প্রয়োজন, একটা ক্যাম্প রাখা প্রয়োজন, এবং এই কোর্টটা তৈরি করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেটা করতে হবে। কারণ আমি একটা ব্যাপার একদম বলে দিতে পারি, কয়েক বছরের ডিপিএল নিয়ে অনেক কমপ্লেন ছিল যে উইকেটগুলো ভালো না, এজন্য ব্যাটাররা পর্যাপ্ত পরিমাণ রান পাচ্ছেন না। বাট এই উইকেটগুলো নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নেই, খুবই ভালো স্পোর্টিং উইকেট, এখানে রান ওঠার কথা। কিছু টিমস রানও পাচ্ছে, কিছু খেলোয়াড়রা পজিটিভ ইন্টেন্ট দিয়ে রানও বের করতে পারছেন, কিন্তু অনেকেই পাচ্ছেন না। কেন পারছেন না, সেই কেনর উত্তরটা বের করতে হবে। এতগুলো ডট বল আমরা প্রতি ম্যাচে দেখছি হচ্ছে, এই বড় প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে, মনে হয় সেই ধাঁধার উত্তরটা আমাদের খুঁজে বের করা লাগবে আগে। থ্যাংক ইউ পারভেজ ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। 50 ওভারের ফরম্যাটে কি বাংলাদেশ দিনকে দিন পিছিয়ে যাচ্ছে? যদি পিছিয়ে যাচ্ছে তাহলে সেটি নিয়ে বিসিবি এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? সেটি দ্রুতই নিক এবং বাংলাদেশের ক্রিকেট দ্রুতই উন্নতি করুক। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মোস্তাফিজুর রহমান প্রান্ত, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।